নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 3রা নভেম্বর, মার্কেট লিটারালি একেবারে ফ্ল্যাট ছিল বলা যেতে পারে। নিফটি বা সেন্সেক্স যাই বলুন না কেন, কোথাও না কোথাও সেখানে একটা উদ্যমের একটা অভাব ঘটেছে, এটা বলা যেতে পারে। অর্থাৎ সেন্সেক্স বা নিফটি তারা না অত্যাধিক নিচে নামতে রাজি, না তারা কোনো ধরনের উত্থান দেখতে রাজি, যাকে বলে ইন আ কাইন্ড অফ লিম্বো। অর্থাৎ একটা আনডিসাইডেডনেস রয়েছে, এখনো একটা অনিশ্চয়তা রয়েছে। মার্কেট সিদ্ধান্ত নিতে পারছে না যে কোন দিকে গেলে ভালো হয়। তার কারণটা সম্ভবত এরকম হতে পারে যে এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে যদি দেখেন যে কোনো অশান্তি, মানে সেই অর্থে যে অশান্তি বাজারকে নাড়িয়ে দিতে পারে সেরকম কিছু নেই। হ্যাঁ, আমেরিকা রাশিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে, ঠান্ডা যুদ্ধ চলবে, এটাও ঘটনা। চীন আমেরিকার মধ্যে একটা মোরারলেস একটা ধোঁকা টাটির মতন বলা যেতে পারে একটা বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে। তাদের প্রেসিডেন্ট অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎকার করেছেন। তারা একটা এগ্রিমেন্টের কথা, প্রাথমিক একটা এগ্রিমেন্টের কথা বলেছেন, কিন্তু ওভারঅল যেহেতু এটা মার্কেট থেকে কিছুটা টেনশন সরিয়ে নিয়েছে, তার ফলে আজকের এশীয় মার্কেটগুলোতে বিশেষ করে খেয়াল করে দেখুন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার যে ইন্ডাইস কসপি, সেখানে 2.71% উত্থান, নিকেই 225 সেখানেও 2.17% উত্থান, এবং ইন্দোনেশিয়ার মার্কেট কিছুটা র্যালি করেছে, সাংহাইয়ের মার্কেট কিছুটা র্যালি করেছে, হ্যাংসেং কিছুটা র্যালি করেছে। কিন্তু ভারতীয় মার্কেট তারা কিন্তু বিশ্ব বাজারের অন্যান্য মার্কেটের তুলনায় তারা কিন্তু পিছিয়ে রয়েছে। অর্থাৎ ইউরোপীয় মার্কেটগুলোর মধ্যে আজকের জার্মানির ড্যাক সেটাও কিন্তু মোরলেস একটা ভালো উত্থান দেখেছে, এবং বিগত শুক্রবার সেখানে মোরলেস আমেরিকান মার্কেট স্টেবিলাইজ করেছিল। মানে এই মুহূর্তে বিশ্বে যেহেতু কোনো ঘটনা তেমন ভাবে ঘটছে না, তার ফলে সমস্ত মার্কেটগুলোতে একটা স্বস্তি এসছে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কি ঘটছে? ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও 26,000-এর যে সাপোর্ট হওয়ার কথা ছিল, সেই সাপোর্টটা অত্যন্ত ফ্লিমজি ছিল, ভঙ্গুর ছিল। সেটা খুব সহজেই নিচে ভেঙে নেমে চলে এসেছিল, 25,700 নিচে নেমেছিল। আপাতত সেই রেঞ্জের মধ্যেই চলছে। এখন ভবিষ্যতে স্পার কি হতে পারে? সবচেয়ে বড় স্পার যেটা হতে পারে বা যেটা স্টিমুলাই যেটা হতে পারে ভারতীয় বাজারের ক্ষেত্রে, সেটা অবশ্যই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক চুক্তি। যদিও ভারত এবং আমেরিকার মধ্যে একটা ডিফেন্স রিলেটেড একটা 10 বছরের চুক্তি হয়েছে বটে এশিয়া প্যাসিফিক রিজিয়নে একটা স্টেবিলিটির জন্য, কিন্তু সেইটা বিনিয়োগকারীদের যে মারাত্মক স্বস্তি দিতে পেরেছে তার কিন্তু সেরকম কোনো ইঙ্গিত দেখা যায়নি। কেন? কারণ যতদিন আমাদের মাথার উপর 50% ট্যারিফ আমেরিকা বসিয়ে রাখবে, ততদিন ভারতীয় কোম্পানিগুলোর ক্ষতি হবে, ভারতীয় এক্সপোর্টের ক্ষতি হবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র গর্ত থেকে একবার করে কুমির ছানা বের করিয়ে আমেরিকা যদি ভারতবর্ষকে দেখাতে চায়, সেক্ষেত্রে ভারতীয় বিনিয়োগকারীরা ডেফিনেটলি কখনোই সন্তুষ্ট হবেন না। সুতরাং আমাদের ইমিডিয়েটলি ভারত আমেরিকার বাণিজ্যিক চুক্তির প্রয়োজন রয়েছে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের মাথার উপর থেকে যে হেভি ট্যারিফ বসানো হয়েছে বিগত কয়েক মাস ধরে, সেটা সরিয়ে নিতে হবে। এবং সেটা যদি বাস্তবিকভাবে হয়, সত্যি যদি যে 15-16%-এর রেঞ্জে ট্যারিফের কথা হচ্ছে, সেটা যদি বাস্তবিকভাবে তাদের প্রেসিডেন্ট সেখানে সই করেন, খুব স্বাভাবিকভাবে মার্কেটের র্যালি আসার সম্ভাবনাটাই বেশি থেকে যায়। আসবে এরকম তো কোনো গ্যারান্টি নেই। এইবার যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে, এছাড়া সামনে বিহার ইলেকশনস রয়েছে এবং তার রেজাল্টস, সেইটা কতখানি ভারতীয় বাজারকে অ্যাফেক্ট করবে সেটাও দেখার রয়েছে। আর আমাদের দেখতে হবে, তার ইউজুয়ালি যেটা হয়ে থাকে, সেটা কোনো স্টেট ইলেকশন চট করে ভারতীয় শেয়ার বাজারকে দারুণভাবে অ্যাফেক্ট করে না। এর আগে বিভিন্ন স্টেটে, বড় বড় স্টেটগুলোতে স্টেট ইলেকশন হয়েছে, কিন্তু সেটা ভারতীয় শেয়ার বাজারকে খুব বেশি সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত করেনি বা উপকৃতও করেনি। হ্যাঁ,
ডেফিনেটলি মার্কেট রিয়্যাক্ট করে লোকসভা ইলেকশনে। এই সময় মার্কেট অধীর আগ্রহে বসে থাকে যে একটি স্টেবল গভর্নমেন্ট আসবে কিনা, আর যদি না আসে সেক্ষেত্রে মার্কেট নেগেটিভলি রিয়্যাক্ট করে। সুতরাং যতদিন একটি স্টেবল গভর্নমেন্ট পাওয়া যাবে, মার্কেট বিশেষ করে ইলেকশনের পরে মার্কেট সবসময় পজিটিভ রিয়াকশন দিয়ে থাকে। কিন্তু নেগেটিভ যদি একটা কোনো রিয়াকশনের কথা আসে সেক্ষেত্রে তখনই হয় যদি একটা হাং পার্লামেন্ট হয়। সেটা গেল লোকসভা ইলেকশন। বিহার ইলেকশনের ক্ষেত্রে মানুষ কেন তাকিয়ে আছেন তার কারণটা খুব সহজে অনুমেয়, কারণ বিহার ইলেকশনে এই ক্ষেত্রে একটা স্টেটাসের একটা প্রশ্ন রয়েছে, যে আধিপত্যের একটা প্রশ্ন রয়েছে। সেখানে এক্সিস্টিং যে পার্টি যারা ভারত সরকার চালাচ্ছেন তারাও কিন্তু এখানে ফাইট করছেন, তার সহযোগী দলগুলো ফাইট করছে। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের ফেস লস যদি হয়, তারা কোনোভাবে যদি এই যুদ্ধে অর্থাৎ বিহার স্টেট ইলেকশনে হেরে যান, সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে একটা প্রাথমিকভাবে আশঙ্কা তৈরি হতে পারে। এইটা বাজারে বিশেষজ্ঞরা মনে করছেন, কিন্তু সেটা নাও হতে পারে। এবার চলে আসি আজকে সার্বিকভাবে মার্কেটের ব্যাপারটা যদি আলোচনা করি। কয়েকটা মার্কেটে সবসময় আমরা এটা বলে থাকি এবং সবসময় এটা আমাদের দেখা উচিত যে 52 উইকস হাই অর্থাৎ বিগত 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ একটি কোম্পানির দর সর্বোচ্চ উঠলো কিনা, বা একটি কোম্পানি তার 52 উইকস লো ছুঁয়ে ফেললো কিনা। যখনই একটি বুল মার্কেটে একটি কোম্পানি 52 উইকস লো ছুঁচ্ছে, তার মানে এটা স্পষ্ট যে সেই সেক্টরটা বা সেই সেক্টরের অন্তর্গত কোনো কোম্পানি ডেফিনেটলি তারা ভালো পারফরমেন্স দেখাতে পারছে না ইন টার্মস অফ রেজাল্ট। হতে পারে অন্য কোনো এক্সটার্নাল ফ্যাক্টরও তাদের ক্ষেত্রে কাজ করতে পারে, কিন্তু একটা বুল মার্কেটের ক্ষেত্রে একটা 52 উইকস লো ছুঁয়ে যাওয়া কোম্পানি, কিন্তু সেই কোম্পানিটা বিস্তারিতভাবে তার ডিটেলস কিন্তু আমাদের খুঁজতে হয় বা খুঁজে বের করা উচিত। 52 উইকস হাই নিয়ে সেরকম সমস্যা নেই, সেক্ষেত্রে ডেফিনেটলি হয় রেজাল্টস ভালো হচ্ছে, কোনো পজিটিভ নিউজ হয়তো বা নিউজ ফ্লো আছে, বা কোনো অর্ডার বুক বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত কারণ ইনক্লুডেড হতে পারে। যেমন 52 উইকস হাই দেখুন বিভিন্ন ফিনান্স স্টকসগুলো রয়েছে, শ্রীরাম ফিনান্স, ব্যাংক অফ বরোদা, SBFC ফিনান্স, এছাড়া নবীন ফ্লোরিন স্পেশালিটি কেমিক্যালস, তাছাড়া এনার্জিতে রয়েছে G1 বা TD। 52 উইকস লো জিন্দাল স, বেদান্ত ফ্যাশন, তেজাস নেটওয়ার্কস কিন্তু বহুদিন ধরে, বহু মাস ধরে কিন্তু আন্ডার পারফর্ম করে যাচ্ছে। এক সময় যে দুর্দান্ত র্যালি আমরা তেজাস নেটওয়ার্কসে দেখেছিলাম, সেটা কিন্তু বিগত কয়েক মাস ধরে সেই র্যালি কেবল স্তব্ধ হয়নি, ক্রমাগত কিন্তু আমরা কারেকশন দেখে চলেছি এই কাউন্টারটিতে। আজকের কিছু কোম্পানিজ, ভীষণ ছোট কোম্পানিজ যদিও, কিন্তু তারা আজকে 20% আপার সার্কিট দেখেছে। ডলফিন অফশোর 20%, থ্যাঙ্গামাইল জুয়েলারি 20% এবং ড্রেজিং কর্পোরেশন 20% উত্থান দেখেছে। এবার চলে আসি হচ্ছে আজকে বিভিন্ন ইন্ডাইসেসগুলো কিরকম পারফরমেন্স করেছে। সেরকম বলার মতন কিছু নেই। মিড ক্যাপ আজকের মোর অললেস ভালো করেছে। বিএসসি মিড ক্যাপ 0.62% উত্থান, স্মল ক্যাপ 0.71% উত্থান, হেলথ কেয়ার 1.14% উত্থান, অয়েল এবং গ্যাস 0.94% উত্থান। এছাড়া ফিউচার্স অ্যান্ড অপশনসের অন্তর্গত যে স্টকসগুলো ভালো পারফরমেন্স করেছে, শ্রীরাম ফিনান্স 6.35%, টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড আজকে ভালো রেজাল্ট করেছে, কোয়ার্টারলি রেজাল্ট 2.79% উত্থান, অ্যাপোলো হসপিটালস 1.87% উত্থান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 1.77% উত্থান, এবং টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস 1.71% উত্থান দেখেছে। টপ লুজার্স মারুতির রেজাল্ট ভালো করেছে বটে, কিন্তু বিনিয়োগকারীরা সেটা ভালোভাবে নেননি, 3.31% কিন্তু আজকের উত্থান দেখে ফেলেছে, আমরা মাফ করবেন পতন দেখে ফেলেছে। আইটিসি শেয়ারে 1.5% বেশি পতন, টিসিসি 1.35% পতন, লারসেন অ্যান্ড টুরবোতে 1.25% পতন, জেএসডব্লিউ স্টিল 0.91% পতন। সোনার উপর ক্ষেত্রে যদি সোনাটা বলতে হয়, সোনা বিগত কয়েকদিন কারেকশন দেখার পর আজকে সামান্য উত্থান দেখেছে। লাস্ট আমি স্পট প্রাইস বলছি, গোল্ড সোনা কলকাতায় ট্রেড করছিল 1,18,086 টাকা 47 পয়সা, 0.24% সেটা উত্থান নিয়ে ট্রেড করছিল। মিন মার্কেট ডেটা পরিবর্তন হতে পারে, প্লিজ তথ্য যাচাই করে নেবেন। সুতরাং সোনা নিয়ে আপাতত যে তীব্র আতঙ্ক যেটা ছিল যারা খরিদ্দার, বিশেষ করে সোনার অলংকার এর ব্যাপারে, তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, এটা বলা যেতে পারে। এবার চলে আসি হচ্ছে যে কয়েকটা, বিশেষ করে যখন আমরা কয়েকটা দেশে আমরা আমেরিকার অর্থনীতি নিয়ে যখন আলোচনা করছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার অর্থনীতি, তারা ঋণের
যে ধাক্কা বা ঋণের যে চাপ রয়েছে তাদের মাথার উপর তীব্র। কিন্তু আমেরিকা বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ, এটা যেরকম ঘটনা, কিন্তু তাদের এই ঋণের চাপ কতটা আছে সেটা বোঝার জন্য কিন্তু তাদের ডেট টু ইকুইটি রেশিও দেখতে হয়, মানে মাফ করবেন, ডেট টু জিডিপি রেশিও দেখতে হয়। যেই তথ্যটা আমি নিয়েছি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, ইউএস এর ডেট টু জিডিপি রেশিও 125, অত্যন্ত হাই, অষ্টম পজিশনে রয়েছে। তাদের ঋণের মাথার উপর ঋণের কতটা চাপ সেটা বোঝার জন্য। চায়না রয়েছে বিশ্বে 21 নম্বরে, তাদের ডেট টু জিডিপি রয়েছে 96.3%। ভারতবর্ষ রয়েছে বিশ্বের 35তম দেশ, অর্থাৎ 31.4%। সার্বিকভাবে ভারতবর্ষ মারাত্মক চাপের মধ্যে যে নেই সেটা কিন্তু এই তথ্য থেকে বোঝা যাচ্ছে। এইবার চলে আসি পিএসইউ ব্যাংকে তুমুল র্যালি, অর্থাৎ সরকারি ব্যাংকগুলো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। বিগত এক মাস ধরে বলুন, বিগত এক বছর ধরে বলুন, তুমুল একটা উত্থান আমরা বিভিন্ন সরকারি ব্যাংকগুলোতে দেখতে পাচ্ছি। এবং আগের দিনই আলোচনা করেছিলাম যে সরকারি ব্যাংকগুলোতে এহেন র্যালি বা উত্থান কেন দেখছি, কেন একের পর এক সরকারি ব্যাংক দারুণ পারফরমেন্স করছে, তাদের স্টকের দাম দিনের পর দিন কেন উঠছে। তার কারণ তার প্রত্যেকটা সরকারি ব্যাংক দিনের পর দিন, কোয়ার্টার আফটার কোয়ার্টার, তাদের নন পারফর্মিং অ্যাসেট এবং নন পারফর্মিং লোন তারা ক্রমাগত গ্রস এবং নেট কমিয়ে চলেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু তাই না, কোয়ার্টার আফটার কোয়ার্টার, ইয়ার আফটার ইয়ার, প্রত্যেকটা সরকারি ব্যাংক তারা নিয়মিত হারে তারা তাদের লাভ বৃদ্ধি করে চলেছে বা প্রফিট বৃদ্ধি করে চলেছে। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে যে সরকারি ব্যাংকগুলো হেন আন্ডার ভ্যালুড ছিল, স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা আর কতদিন এই ধরনের দুর্দান্ত পারফরমেন্স ইগনোর করতেন। এক একটা স্টক তার পি রেশিও যদি দেখেন 4, 5, 6, 8, খুব স্বাভাবিকভাবে সেখানে অন্যান্য যদি আমরা সেক্টরও দেখি বা অন্যান্য স্টকসও দেখি, যেখানে এক একটা স্টকের পি, এরকম স্টকের প্রতিও কেবলমাত্র যে সাধারণ রিটেল ইনভেস্টার্সদের আকর্ষণ রয়েছে তা নয়, বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স, তারা এক একটা স্টক পিক আপ করছেন যার পি রেশিও 350, 450, 200, 150। সেই ক্ষেত্রে তারা খুব কামলি সেটা অ্যাকসেপ্ট করছেন। কিন্তু পিএসইউ যখন কোম্পানি আসছে সেটা 4, 6, 8 ট্রেড করা সত্ত্বেও এতদিন ধরে মানুষ তার প্রতি বিমুখ ছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরে যেটা বলছি, হঠাৎ করে মানুষের যেন চৈতন্য ফিরেছে বা হুঁশ ফিরেছে, তারা লাফিয়ে পড়েছেন এই ধরনের স্টকে বিনিয়োগ করার ক্ষেত্রে। এবং এই র্যালিটা কিন্তু আনজাস্টিফাইড র্যালি না, এতটা র্যালি করার পরেও কিন্তু ওই স্টক পি 6 থেকে 8 বা 9-এর মধ্যেই ঘোরাফেরা করছে। ব্যাংক অফ সমস্ত পিএসইউ স্টকসগুলো আজকের র্যালি দেখুন, দুর্দান্ত র্যালি, এবং সেটা কন্টিনিউয়েশন চলছে, হঠাৎ করে ওয়ান অফ র্যালি নয়। ব্যাংক অফ বরোদা 4.5%-এর বেশি, 4.6% আজকের উত্থান। ব্যাংক অফ ইন্ডিয়া 1.61% উত্থান। ব্যাংক অফ মহারাষ্ট্র 1.49%। কানাড়া ব্যাংক 1.94%। সেন্ট্রাল ব্যাংক 1.19%। ইন্ডিয়ান ব্যাংক 2.55%। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 1.02%। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1.41%। ইউকো ব্যাংক 1.14%। ইউনিয়ন ব্যাংক 1.51%। এবং আপনারা ডেফিনেটলি জিজ্ঞাসা করবেন যে একসঙ্গে এতগুলো ব্যাংকের নাম বলার কারণ কি? তার কারণ মিন্টে একটা দুর্দান্ত খবর বেরিয়েছে। সেই খবরটা হচ্ছে সরকার, ভারত সরকার সম্ভবত এই যে ব্যাংকগুলো রয়েছে সরকারি ব্যাংক, এর মধ্যে কিছু ব্যাংকের মার্জার করবে। এরকম নয় যে এর আগে ব্যাংকিং মার্জার হয়নি, এর আগেও ব্যাংকিং বিভিন্ন ব্যাংক যেগুলো ছিল সরকারি ব্যাংক সেগুলোতে মার্জার হয়েছে। উদাহরণ হিসাবে এলাহাবাদ ব্যাংক মার্জ করেছে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে। এইবার এছাড়া প্রাইভেটাইজেশন, অর্থাৎ কিছু সরকারি ব্যাংকে প্রাইভেটাইজেশন হতে পারে বলে মিন্ট খবর দিচ্ছে। কোন কোন ব্যাংক নিয়ে এই ধরনের খবর উঠেছে যেটা মিন্ট বলছে? তারা বলছে যে ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে ইউনিয়ন ব্যাংকের মার্জার হতে পারে। ইউনিয়ন ব্যাংক তাহলে সেটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম স্টেট ওন্ড ব্যাংক হয়ে উঠবে যদি ইউনিয়ন ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়ার মার্জার হয় তো। এবং তারা এই খবরটাও দিচ্ছেন যে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের মার্জার হতে পারে। এবং কেন সেটা করা হচ্ছে একটু পরেই বলছি, এর আগেও বলেছি, তাও একবার মনে করিয়ে দিচ্ছি। এছাড়া ছোট ছোট ব্যাংক যেমন ব্যাংক অফ মহারাষ্ট্র এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এগুলো যে এতই ক্ষুদ্র ব্যাংক যে এইগুলোতে সরকার হয়তো বা প্রাইভেটাইজেশনের
পথে হাঁটতে পারেন। এই খবরগুলোর ফলে এই ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ব্যাংকের র্যালি চলছে। এইবার প্রশ্নটা হচ্ছে মার্জার করার কারণটা কি, এই মার্জার করে কি সুবিধা হবে, কি বেনিফিট। এক নম্বর হচ্ছে যে এই যে ধরনের এই যে বিভিন্ন ব্যাংকগুলো যেগুলো মার্জার এর আগে হয়েছে বা ভবিষ্যতে হতে পারে, এই ব্যাংকগুলোর কার্য পদ্ধতি বা কর্মপদ্ধতি অনেকটা একরকম। যে ধরনের লোন তারা প্রদান করে থাকে, কর্পোরেট লোন বলুন বা রিটেল লোন বলুন, সেটা একই ধরনের বলে কেবলমাত্র আলাদা নাম দিয়ে এই ধরনের ব্যাংকগুলোকে চালাবার বেশি অর্থ খরচ হওয়া সরকারের পকেট থেকে। সুতরাং সরকার সিদ্ধান্ত নিচ্ছেন যে এইগুলো যদি যারা একই ধরনের কর্মপদ্ধতি ফলো করে, একই ধরনের যাদের লোন বুক রয়েছে, তাদেরকে মার্জার করে দিলে অতিরিক্ত খরচ কমবে বলে ভারত সরকারের ধারণা। এর আগে যখন ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে এলাহাবাদ ব্যাংকের মার্জার হয়েছিল, সবাই ভেবেছিল হয়তো মার্জারটা ফেল করবে, কিন্তু দেখুন আজকে 52 উইকস হাই ইন্ডিয়ান ব্যাংক র্যালি করছে। বিগত 5 থেকে 6 বছরের মধ্যে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, পার্সেন্ট না, কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ইন্ডিয়ান ব্যাংক। যাই হোক, আজকের এখানেই শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে যে ব্যাংকগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটি ব্যাংকে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। যে কোম্পানিগুলোর নাম করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সমর্থ হচ্ছে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার এবং শুভরাত্রি।